শকুন্তলা শকুন্তলা, সারা গ্রামের লোকের মুখে আজ একটাই নাম, শকুন্তলা। আমার না ওই নামটা একেবারে সহ্য হয় না। ওই ওই মনোয়ারের মুখে শুনলাম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজই নাকি শকুন্তলা বাড়ি ফিরছে। মাইমা এসো এসো নবাব নন্দিনী, রাজ্য জয় করে অবশেষে বাড়ি ফিরলে। কেন, তুমি কি মনে করেছিলে হাসপাতাল থেকে সোজা শ্মশান ঘাটে পৌঁছে যাব? না মাইমা না, আমাকে থামানো না অত সহজ নয়। সব সময় মুখে মুখে চোপা। বলি কি দরকার ছিল সব ঝামেলায় জড়ানো? বলি জন্মেই তো বাবা মাটাকে খেলি, উড়ে এসে জুড়ে বসলি আমার সংসারে, এখানে এসে আমায় করলি বিধবা। এর পরেও তোর মুখ নাড়তে লজ্জা করে না? লজ্জা করবে কেন? হ্যাঁ, লজ্জা করবে কেন শুনি? আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। নিজের জীবন বিপন্ন করে প্রতিবাদ করার দরকার কি ছিল? বলি আজ যদি তোর কিছু হয়ে যেত? হলে হতো, ওসব নিয়ে না আমি কোনো চিন্তা করি না। আর তাছাড়া আমার জন্য তো কাঁদার কেউ নেই। শকুন্তলা মাইমা আমি কিন্তু এই গায়েরই মেয়ে, এই গায়ে আমার জন্ম, এই গায়ের মাটিকে আমি আমার নিজের মায়ের মতন ভালোবাসি। আর সেই মায়ের ওপর যদি কোনো আঘাত আসে তাহলে আমি প্রতিবাদ করব। হাতে জেহাদের পোস্টার নিয়ে প্রতিরোধের মিছিলে পা আমি বেলা বই। ওরে মুখপুরি, তোকে আমি কি করে বোঝাই? এই একদল সন্ত্রাসবাদীর হাতে প্রতিবাদ করতে গিয়েই তোর বাবা মা খুন হয়েছিল। আর সে ঘটনার একমাত্র সাক্ষী ছিলাম আমি। কি ভাবছো বলো তো? বলি কি ভাবছো? হ্যাঁ, ভাবছি তোকে নিয়ে কি করা যায়। দেখ, ভালো কথা বলছি, শোন। এইসব গ্রাম উন্নয়ন, মহিলা সমিতি, ডিঙ্গিপনা এসব ছেড়ে একটা বিয়ে করে সংসারী হ। সময় কারোর জন্য সেমে থাকে না রে। সে মুখে তুমি যাই বলো না কেন, আমি তো জানি মনে মনে তুমি আমাকে ভালোই বাসো, কিন্তু তা বলে আমাকে এভাবে তোমার কাছ থেকে তাড়িয়ে দিতে চাইছো? তাড়িয়ে দিচ্ছি? তাই তো কি? তাই না তো কি? আচ্ছা, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, ওসব বিয়ে টিয়ের মধ্যে আমি নেই। বিয়ে করবে কেন? বিয়ে করলে যে ঠিঙ্গিপনা করা যাবে না। এ যাত্রায় গুলিটা হাতে লেগেছিল তাই বেঁচে গেলি, যদি বুকে লাগতো। তুমি আমাকে স্বার্থপর হতে বলছো মাইমা, কিন্তু আমি যে স্বার্থপর হতে পারবো না। আমার চোখে যে মাতঙ্গিনী হাজরার স্বপ্ন, আমার বুকে যে মানবতার ভাষা, এই গায়ের আকাশ বাতাস যে আমাকে সেই শিক্ষাই দিয়েছে। ওরে তুই মরবি, ভালো কথা বলছি, এই দিনকাল একদম ভালো নয়। হয়েছে, অনেক হয়েছে তোমার জ্ঞান দেওয়া। এবার আমাকে দুটো খেতে দাও দেখি, আমার খুব খিদে পেয়েছে। হাড়িতে ভাত ফোটানো আছে, গিয়ে খেয়ে নাও। তবে একটা কথা, যদি তোমার জন্য ওই পুলিশ জুট ঝামেলা এইসবে আমায় জড়াতে হয়, তার ফল কিন্তু একদম ভালো হবে না। মাইমা, তোর বিয়ে দিয়ে তোকে শ্বশুর বাড়ি পাঠানো অবধি আমার নিশ্চিন্তি নেই। চালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিলে যত সব। বাবা, এই মাইমা না অনেকটা ওই নারকলের মতো, ওপরটা শক্ত হলে কি হবে, ভেতরটা না। শকুন্তলা, এখন কেমন আছো? এখন ভালো আছি গো, ডাক্তার ওষুধপত্র দিয়েছে, খাচ্ছি। কিন্তু শকুন্তলা, ওপরওয়ালার আশীর্বাদে তুই সুস্থ হয়ে ফিরে এলো, দুটো ছেলে কিন্তু মারা গেছে। জানি, হাসপাতালে থাকাকালীনই খবরটা পেয়েছি। ওই হারান চাষির ছেলে আর মেনু কাকিমার ছেলে, ওরাও তো সেদিন আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে বাদ সারানোর কাজে লেগেছিল। সেই রাতের ঘটনা আমি চোখ বন্ধ করলে আজও দেখতে পাই। সেই ঘটনা পুলিশ এখনো কোনো কিনারা করতে পারেনি। আচ্ছা, ওরা কারা হতে পারে? সন্ত্রাসবাদীদের কোনো নাম হয় না অনুরাধাদি, আর আতঙ্কবাদীদের কোনো পরিচয় হয় না। তবে মনোহরদা, আমি কিন্তু একটা কথা তোমাদের বলতে পারি, যারা সেদিন আমাদেরকে মারবে বলে গুলি চালিয়েছিল, আর যাই হোক, তারা যে গ্রামের ভালো চায় না, এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য তো তোকে একটা খবর দিতে এলাম রে শকুন্তলা, এই বাতাসিপুর গ্রামের ঘোর বিপদ। কি বলছো মনোহরদা? ঠিকই বলছি শকুন্তলা, ওই থ্রি স্টার কোম্পানি এই গ্রামের কয়েক বিঘা জমি কিনে নিয়ে সেই জমির ওপর মদের কারখানা বানাবার প্ল্যান করেছে। কি? ধান জমির ওপর মদ কারখানা? খবরটা আমিও পেয়েছি। যেসব জমি ওদের পছন্দ হয়েছে তার মধ্যে আমার জমিটাও রয়েছে। আমি জমি বিক্রি করবো না বলেছি বলে ওরা আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। এই গ্রামের গরিব চাষি ভাইরা
ফসল ফলিয়ে বেঁচে আছে, পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছে। জমি দিয়ে দিলে ওরা খাবে কি? না 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 না, এ অন্যায়, এ হতে পারে না। জমি আমাদের মা, আমাদের মাটি। আমরা মানুষ হয়ে জমি কিছুতেই ওদের মতো কর্পোরেট ব্যবসায়ীদের হাতে তুলে দেব না। কি দিনকাল পড়লো অনুরাধাদি, হ্যাঁ? মনোহরটা ভাবো একবার, কি দিনকাল পড়লো গো, হ্যাঁ? সমাজটা অরাজকতার অমানবিকতায় ছেয়ে গেছে। শহরে পাশ্চাত্য শিক্ষার হাত ধরে এখন গ্রামের মধ্যেও ঢুকে গেছে ঘোলা জল। আর সেই ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে এইসব অসাধু ব্যবসায়ীরা। আগে ফসলের উপর ওষুধ ছড়ানো হতো যাতে পঙ্গপালের হানা না হয়, আর এখন একবার ভেবে দেখো, মানুষ নিজেই হয়ে গেছে পঙ্গপালের চেয়েও ভয়ঙ্কর কীট। তাই তো ধান জমির উপর করতে চাইছে মদের কারখানা। ওরা জমির মাপযোগ করে গেছে। তুই তো এই কদিন গ্রামে ছিলিস না, তাই এই বিষয়ে জানিস না। নিশ্চিন্তে থাকো মনোহরদা, আমি আছি তো, মরে যাইনি তো, এখনো তো বেঁচে আছি ভগবানের আশীর্বাদে। আমি থাকতে তোমাদের 1 বিঘে জমিও ওরা কেড়ে নিতে পারবে না। তুমি একা? একা কোথায় অনুরাধাদি? আশ্চর্য, আমি একা কোথায়? আমার সঙ্গে তো তোমরা সবাই আছো, এই গায়ের যুব সমাজ সবাই তো আমার সঙ্গে আছে। না শকুন্তলা, না, কথাটা বললে খারাপ লাগলো, এটাই সত্যি, কেউ আর তোর সঙ্গে নেই। এসব তুমি কি বলছো মনোহর? ঠিকই বলছি শকুন্তলা। সেদিন রাতে আততায়ীদের চালানো গুলিতে তোর যেমন গুলি লেগেছিল তেমনি আরো 2 জনের গুলি লেগেছিল। সেই 2 জন মারা গেছে, সেটা তুই জানিস। সেই ঘটনার পর থেকে এই গ্রামের প্রত্যেকটা বাবা মা তার ছেলেপুলেদের তোর সঙ্গে আর মিশতে দিতে চায় না। মনোহরদা? হ্যাঁ, তোর সঙ্গে মিশলে নাকি তাদের মরতে হবে। মনোহরদা, তোদের ওই জেলে পাড়ায় যে মহিলা সমিতি ক্লাব আছে তার দরজাতেও অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে দিয়েছে। শকুন্তলার দোষটা কোথায়? ও তো গ্রামের কথা ভেবেই। দোষ সেই সমস্ত বাবা মায়েদেরও নেই অনুরাধাদি, যারা নিজেদের সন্তানের কথা ভাবছেন। আসলে মানুষ এখন হয়ে গেছে ভীতু কাপুরুষ, তাই তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতে চাইছে না। তাই তো নিউক্লিয়ার ফ্যামিলির জাতাকলে পড়ে আজকের দিনে নাতি নাতনিরা আর দাদু ঠাকুমার আদর পায় না। হারিয়ে গেছে 51বর্তী সংসারের কাকিমা বা ফুল কাকাদের স্নেহ ভরা শাসন। স্কুলের ছাত্রছাত্রীরা এখন আর নিজেদের মধ্যে টিফিন ভাগাভাগি করে খায় না। ইংলিশ মিডিয়ামের প্রতিযোগিতার চাপে পড়ে ওরা ভুলে গেছে ওই সবুজ মাঠের ফুটবল খেলা। মানুষের রন্ধ্রে রন্ধ্রে আজ মিশে গেছে শুধুই স্বার্থপরতা। কিন্তু তা হলেও আমি থেমে থাকবো না মনোহরদা, আমি থেমে থাকবো না। কেউ আমার সঙ্গে পায়ে পা না মেলালেও আমি একাই তুলবো বিদ্রোহের আওয়াজ। হ্যাঁ, আজ ওরা ভয় পেয়ে আমার সঙ্গে আসবে না ঠিকই, কিন্তু একদিন আসবে মনোহরদা, অনুরাধাদি, একদিন আসবে গো, যেদিন আমি ওদের মন থেকে ভয়টাকে তাড়িয়ে দেব। সেদিন আমি ওদেরকে বুঝিয়ে দেব এই গ্রামটা যেমন আমাদের, তেমন গ্রামটাকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের। তাই যতদিন না ওরা আমার সঙ্গে আসছে ততদিন না হয় কবিগুরুর অমৃত বাণীকে পাথেয় করে আমি একাই পথ চলবো আর বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। অসুখ করেছে, অসুখ, গোটা সমাজটার আজ অসুখ করেছে, ভয়ঙ্কর মরণ ব্যাধি ক্যান্সার। মানবতার হাসপাতালে বিবেকের খাটে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে চেতনা। আধুনিক ভারতের দ্রৌপদীরা আজ বড় একা। আধুনিক ভারতের কৌরবদের চোখে মুখে ফুটে উঠছে এক সন্ত্রাসের আভাস। আধুনিক ভারতের এই অর্জুন তাই কোনো অঙ্ক মেলাতে পারছে না, তার বুক চিরে বেরিয়ে আসছে এক আর্তনাদ। সে বলছে, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম।
জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেল আশার মুকুল, একরাশ স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেল আশার মুকুল, একরাশ স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ভালোবাসার ছোট্ট বাসা, ছোট্ট মনের ছোট্ট আশা, আজকে আমি সব হারালাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। অর্জুন, কে? শকুন্তলা, কেমন আছো? তা জেনে তোমার লাভ? লাভ ক্ষতির কোনো হিসাবই যে আমি আর করি না শকুন্তলা। জানি। শকুন্তলা, যদি সেই হিসেব নিকেশটা তুমি এতটুকুও করতে, তাহলে জেল থেকে বেরিয়ে সবার আগে আমার সামনে এসে দাঁড়াতে। শকুন্তলা, গায়ের লোকজনদের কাছ থেকে তোমার খবর পেয়ে আমাকে তোমার কাছে আসতে হতো না। কোন মুখ নিয়ে আমি তোমার সঙ্গে দেখা করব শকুন্তলা? তোমার এই দুষ্মন্ত রাজা আজ যে পথ হারিয়ে এক উদ্ভ্রান্ত পথী। অর্জুন, হ্যাঁ, এই জেল খাটা কয়েকদিন তোমাদের এই সমাজের কাছে কি মূল্য আছে বলতে পারো? তুমি তো হেরে যাওয়ার কথা বলছো অর্জুন। হেরে গেছি। একটা কলঙ্কের কালো টিকা সারা জীবনের মতন আমার মাথায় লাগিয়ে দেওয়া হয়েছে। সেই টিকাকেই তো মুছে ফেলতে হবে অর্জুন। আমি জানি তুমি চুরি করনি, তোমাকে ফাঁসানো হয়েছে। তোমার নাম অর্জুন হলেও ওরা তোমাকে অভিমন্যুর আসনে বসিয়ে দিয়েছে। তুমি? হ্যাঁ, আমি বলছি অর্জুন, হেরে গেলে চলবে না, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে যারা এই সুন্দর পৃথিবী থেকে তোমার সুখের দিনগুলোকে কেড়ে নিয়েছে। এইবার তাদের জীবন থেকেও তাদের সুখের দিনগুলোকে কেড়ে নিয়ে তাদের প্রত্যেককে তোমায় বুঝিয়ে দিতে হবে যে পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কিন্তু আমি কি পারবো শকুন্তলা? পারতে তোমাকে হবেই অর্জুন, পারতে যে তোমাকে হবেই। আমি যে সেদিন তার আশায় আজও পথে বসে আছি অর্জুন। শকুন্তলা, তুমি গ্রামীণ কোঅপারেটিভ ব্যাংকে চাকরি করতে, ব্লক ডেভেলপমেন্টের টাকা নয়ছয় হওয়ায় তুমি প্রতিবাদ করো, আর সেই ব্যাংকের টাকা চুরির অপরাধে আমাকে ফাঁসানো হয়, তারপর প্রমাণের অপরাধে আমাকে জেল হয়ে যায়। কিন্তু সেই কলেজ জীবন থেকে আমি তোমাকে চিনি, আমি তো জানি এই কাজ তুমি কিছুতেই করতে পারো না। শকুন্তলা, আমার আজও মনে পড়ে সেই সুখের দিনগুলোর কথা। আচ্ছা অর্জুন, তোমার মনে পড়ে গো, আমরা দুজন মিলে কি সুন্দর একটা ছোট্ট সুন্দর কুড়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম? মনে পড়ে শকুন্তলা, মনে পড়ে। সেই সুখ স্মৃতির কথা আমি ভুলবো কি? আমরা খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভেজতাম, আর আমরা ওই নদীর ধার ধরে ছুটে চলে যেতাম। আমরা শীতের দিনে কলেজের মাঠে বসে রোদ পোহাতাম, আর শীতকালে আমরা ওই সন্ধ্যায় জ্যোৎস্নার আলো গায়ে মাখতাম। আর আমি শুধু চেয়ে থাকতাম তোমার দিকে। আর আমি তোমার হাতে হাত রাখতাম, করতাম সারা জীবন আমার স্বপ্ন তুমি, ও গো চিরদিনী সাথী। লা 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 লা।
সেই সব এখন অতীত শকুন্তলা। না অর্জুন, বর্তমান আমাদের সঙ্গে আছে। আমি যে ভবিষ্যতের পদধ্বনি আজও শুনতে পাই। শকুন্তলা, আমি জেলে এই 3 বছরে একটা দিনও তোমার সঙ্গে কেন দেখা করতে যাইনি জানো অর্জুন? কারণ কারণ তুমি যাতে ভেঙে না পড়ো, দুর্বল হয়ে না পড়ো। কিন্তু বিশ্বাস করো অর্জুন, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছি। কিন্তু এইবার তোমাকে ঘুরে দাঁড়াতে হবে অর্জুন, রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে যারা তোমার এত বড় ক্ষতি করেছে। শকুন্তলা, এই যে শকুন্তলা, অনুরাধা দি, তুমি একটা খবর দিতে এলাম। কি খবর গো? ওই মনোহর মদ কারখানা করার জন্য জমি দেবে না বলে প্রতিবাদ করেছিল, আর তাই 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 কি একজন গুন্ডা মনোহরকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে। কোথায় কোথায় নিয়ে গেছে? শকুন্তলা, আমি জানি না, আমি এখন থানাতে যাচ্ছি। হ্যাঁ। তুমিও যদি আমার সঙ্গে যেতে অবশ্যই যাবো। থানা মানে প্রশাসন। কি হলো? হাসছো যে? আসবো না, কি করবে থানা? আইন যে অন্ধ, আইনের হাত যতই লম্বা হোক না কেন সেই হাত যে বাঁধা। কিন্তু তাহলেও আইনের উপর আমাদের ভরসা আছে অর্জুন। আইনের সাহায্য নেই আমরা মনোহরটাকে। পারবে না, পারবে না, পারবে না, ছাড়িয়ে আনতে পারবে না। এখন এক নতুন মহাভারত শুরু হয়ে গেছে। এখন যা বলবে এই সাধারণ নাগরিক বলবে। তোমাদের এই অন্ধ আইনের ওপর আমার কোনো বিশ্বাস নাই। অর্জুন, ये अंधा कानून है, ये अंधा कानून है, ये अंधा कानून है, ये अंधा कानून है, ये अंधा कानून है। পারছি না এই নরক থেকে নিজেকে উদ্ধার করার কোনো রাস্তাই যে আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু কিন্তু আমিও তো একটা মানুষ, রক্ত মাংসের মানুষ। সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা আমার মধ্যেও আছে। তবু কেমন যেন একটা শূন্যতা আমাকে গ্রাস করছে। ক্রমশ ক্রমশ একটা কালো অন্ধকার রাস্তা, আমি যেন হারিয়ে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে এমন করে হারিয়ে যেতে দেব না মৌসুমী। সংকল্প, আমি আমার দাদার কথায় অন্ধকার জগতে কাজ করে থেকে কিন্তু একদিন না একদিন আমি তোমাকে দেবো আলোর ঠিকানা। সে বিশ্বাস, সে ভরসা তোমার উপর আমার আছে সংকল্প। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তাই তো নাইট ক্লাবে নাচ গানে চাকরি করলেও সমাজের মধ্যে মিশে থাকা ওই মানুষ রূপে হায়নাগুলোর কাছ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। জানি মৌসুমী, আমি সব জানি। কিন্তু দেখো, গঙ্গা জলে তো কত ময়লাই ভেসে যায়, কিন্তু তাই বলে কি গঙ্গা জল কখনো অপবিত্র হয়ে যায়? ছাড়ো ওসব কথা। এখন বলো তো, আজকে তোমার রাস্তা এত দেরি হলো কেন? দেরি হলো মানে আমার দাদা গ্রামের একটা চাষিকে আমাকে তুলে আনতে বলেছিল, তো তাকে তুলে এনে ভেতরে রেখে তারপর আমি তোমার কাছে এলাম। বুঝলাম। আচ্ছা, আর কতদিন এভাবে তুমি দাদার কথায় ওঠা বসা করবে বলতে পারো? এবার তো একটু নিজের কথা ভাবো। নিজের কথা ভাবো আমি ছেড়ে দিয়েছি মৌসুমী। এখন আমি শুধুই তোমার কথাই ভাবি। আমার কথা? দেখো, পড়াশোনা শেষ করে কলেজ থেকে পাস আউট হয়ে বেরিয়ে ভেবেছিলাম আমাকে চাকরি জোগাড় করে আমি নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু শূন্য পকেটের ওই ডিগ্রির বোঝাটা কাঁধে নিয়ে ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়েও কিন্তু একটা চাকরি আমি জোগাড় করতে পারিনি মৌসুমী। এই ভারতবর্ষের আর 5টা বেকার ছেলের মতো আমিও বেকার হয়ে রয়ে গেলাম। আর তারপর হঠাৎ করেই খবর পেলাম তোমার মায়ের ক্যান্সার। হ্যাঁ, মা ছাড়া যে আমার আর কেউ নেই সংকল্প। ডাক্তারবাবু বললো মাকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে, সেই মুম্বাইতে নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা করতে হবে। আর তাই তো এই নাইট ক্লাবের চাকরিটা নিতে আমি বাধ্য হলাম। আর আমি ওই একই কারণেই বাধ্য হলাম, তোমার মাকে বাঁচাবো বলে, তোমার পাশে দাঁড়ানোর জন্য এক প্রকার বাধ্য হয়ে আমিও দাদার সঙ্গে কাজে যোগ দিলাম। তারপর একটু একটু করে হয়ে গেলাম আমি অন্ধকার জগতের বেতাজ বাদশা। পড়াশোনাতে তুমি যথেষ্ট ব্রিলিয়ান্ট ছিলে সংকল্প। একটু ধৈর্য ধরলে তুমি নিশ্চয়ই একটা চাকরি পেতে, বিচরণ করতে আলোর জগতে। শুধু নয় গো, শুধু নয়। দেখো মৌসুমী, আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি। তোমাকে নিয়ে ভবিষ্যতে আমাকে সুখের ঘর বাঁধতে চাই, যে ঘরে থাকবে না কোনো সন্ত্রাস, কোনো বিদ্বেষ, কোনো হিংসা, যেখানে থাকবে শুধু দুজনের প্রতি ভালোবাসা। সেই স্বপ্ন যে আমিও দেখি। এই স্বপ্ন নয় গো, বাস্তব। আমাদের এই স্বপ্নকে আমাদের কিন্তু বাস্তব করতে হবে। দেখো, তুমি যদি আমার পাশে থেকে আমার হাতকে এরকম শক্ত করে ধরে রাখো মৌসুমী, তাহলে আমাদের লক্ষ্যে আমরা ঠিক পৌঁছাবোই। আর তারপর আমি আমার এই হাত দিয়ে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো স্বীকৃতির সিঁদুর। আর তখন আমি বলবো, কি বলবে? আমার জীবনে তুমি প্রেমের মতো আধার জীবনে উঠলো জ্বলে দীপ শত শত।
আমার জীবনে তুমি এলে প্রথম প্রেমের মতো, আধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো আমি গানে গানে। আধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। যেন সত্যি হয়ে দাঁড়ালো সম্মুখে আজি, দিকে দিকে তাই যে কত বেনু বেনু উঠলো বাজি। স্বপ্ন যেন সত্যি হয়ে দাঁড়ালো সম্মুখে আজি, দিকে দিকে তাই যে কত বেনু বেনু উঠলো বাজি। আকাশ থেকে এনে দেব তারা আছে যত, আমার জীবনে তুমি এলে প্রথম দিনের মতো। আধার জীবনে উঠলো জ্বলে প্রদীপ শত শত, প্রদীপ শত শত। ঠিক এমনি করে সারা জীবন আমার পাশে থেকো সংকল্প, আমি আর কিচ্ছু চাই না। সারা জীবন তোমার পাশে আমি এমনি করেই থাকবো গো মৌসুমী। দেখেছো দেখেছো তো কথা কথা কেমন ভুলে গেলাম। এই নাও মৌসুমী, এই টাকাগুলো তুমি কাছে রেখে দাও। না, রোজ রোজ তোমার কাছ থেকে এভাবে টাকা নিতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর পাকামি করতে হবে না। এই না ধরো ধরো টাকাগুলো ধরো। দেখো মৌসুমী, এই মাসে মাসিমা মানে তোমার মায়ের আবার কেমো আছে, টাকা কি তোমার দরকার হবে? হ্যাঁ হ্যাঁ, আজই তো মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে তুমি শুধু শুধু আমার কাছে দেরি করছো কেন? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তাই? এই মৌসুমী, মাসিমাকে নিয়ে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে তো। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। চলি। ও হ্যাঁ, কাল নদীর চরে দেখা হচ্ছে কিন্তু, আমি অপেক্ষা করব। বাই। কি রে একা একা দাঁড়িয়ে পাগলের মতন কাকে হাত না দিচ্ছিস? না এমনি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি আর কি। তোকে যে বলেছিলাম মনোহরকে তুলে আনতে এনেছিস? হ্যাঁ সে তো অনেকক্ষণ, ওই তো ভেতরে সত্যচরণ দা হেব্বি বোঝাচ্ছে একদম। বাহ বাবা, খুব ভালো, খুব। উরি বাবা, মাথাটা যন্ত্রণায় চিনে যাচ্ছে, এ তো ওষুধ খেতে হবে রে, অসম্ভব মাথা ব্যথা করছে। যত মাথা ব্যথা আমারই। কেন, তোর আবার কি হলো? আমার কি হলো? এই মনোর জমি দেবে বলেছে, ও সালা জমি না দিলে তো আমাদের কারখানা কাজ চুরি করতে পারবো না। এখনো দেবে বলেনি, তবে এইবার বলবে, সালা পাপ পাপ বলে বলবে। আরে বাবা, তুই তোকে বোঝাচ্ছিলিস? বুঝিয়েছি বুঝিয়েছি, বহুবার বুঝিয়েছি, গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছি, কিন্তু শুয়োরের বাচ্চা গো ধরে বসে আছে, ওর জমি দেবে না। অঙ্কুরটা এবার বোঝানোর ধরনটা কিন্তু পাল্টাতেই হবে। আরে মনোহর, তুই আমাদের কথা শুনছিস না কেন বলতো? জমিটা দিয়ে দে না ভাই। আরে বাবা, এই জমিটা দিয়ে দিলে তো তুই তার বিনিময়ে টাকা পাবি। হ্যাঁ, মদের কারখানাটা হলে ওই কারখানা একটা চাকরিও পাবি। ওই জমি আমার পিতৃপুরুষদের নিশানা। দিনের পর দিন, বছরের পর বছর আমার এই দু হাত দিয়ে আমি ওই জমির মধ্যে ধানের চারা রোপণ করেছি। এই পায়ে লেগেছে ওই জমির পবিত্র কাদা মাটি। তবে
ওর ওই পায়ে লেগেছে পবিত্র জমির কাদা মাটি। ওই জমি সোনালী ফসল দেখে আমার চোখ দুটো জুড়িয়ে গেছে। হাত পায়ের পর এবার চোখে এসেছে। আমি তোমাদের কাছে ওই জমি কিছুতেই বিক্রি করব না। পাগল, এই মাথা গরম করছিস কেন? ওরে মাথা গরম করছিস কেন? দাদারা যেটা বলছে শোন, তোর ওই জমিটা আমাদের নামে লিখে দে, কারণ তোর ওই জমিটা যে আমাদের খুব দরকার। মনে হয় ওই জমি আমার কাছে মায়ের মতো। তোমরা আমার কাছ থেকে আমার মাকে কিনতে চাইছো, কিন্তু সন্তান হয়ে আমি যে মাকে বিক্রি করতে পারবো না। ওরে তোকে কে বলেছে রে? হ্যাঁ, এই তোকে কে বললো যে সন্তান তার মাকে বিক্রি করতে পারে না? আর আমি ভালো করে চোখ খুলে দেখ রে, খিদের জ্বালায় মা তার সদ্যজাত সন্তানকেও বাজারে বিক্রি করে দিচ্ছে। টাকা শোধ করতে না পারার জন্য ওই শিলিগুড়িতে স্বামী তার স্ত্রীকে পর পুলিশের কাছে বেচে দিয়েছে। যে মেয়েটা অলিম্পিকে দৌড়ে সোনা পেয়েছিল, তার অসুস্থ বাবাকে বাঁচানোর জন্য সেই সোনার মেডেল বিক্রি করে দিতে হয়েছে। তাই শোন, এ দেশটার নাম ভারতবর্ষ। মৃত স্বামীর পেনশনের টাকা আদায় করতে গিয়ে স্ত্রীকে 19 বছর, দীর্ঘ 19 বছর মামলা লড়তে হয়। আর ওই মামলা লড়তে গিয়েই বউটার ঘটি বাটি জমি বাড়ি সব বিক্রি হয়ে যায়। এটা নদিয়া শান্তিপুরের ঘটনা। তোকেও বিক্রি করতে হবে রে মনোহর, ওই জমিটা আমাদের কাছে তোকে বিক্রি করতেই হবে। প্রাণ থাকতে নয়, তাহলে তোর প্রাণটাই আমি নিয়ে নেবো রে শালা শুয়োরের বাচ্চা। সংকল্প, সংকল্প। এইভাবে কেউ মারে? আরে গরিব অসহায় ছেলে, এমনিতেই ঘাটের মরার মতো চেহারা, আজ বাদে কাল নিজেই মরে যাবে। তুই কি অত্যাচার করে মারবি নাকি? দাদা দাদা আগে ইনহেলারটা নিয়ে নি। এবার বল মনোহর, কি বলছিলি তুই? এই হাত দিয়ে তুই ধান গাছের চারা রোপণ করিস? অবিনাশ, অনেকদিন তো কোনো জিনিস ভাঙার সুযোগ পাসনি। এবার ভাঙ, ভাঙ এই সরে বাচ্চার হাত দুটাকে ভাঙ। এই সত্য ধর। যে হাত দিয়ে তুই ধানের চারা রোপণ করেছিস, সেই হাতটাই যদি তোকে ভেঙে দি, তাহলে তুই জমি দিয়ে কি করবি রে শালা? একটা হাত ভেঙে দেবার পর আর একটা হাত দিয়ে তুই কি করবি, সেটাও তাহলে ভেঙে দি। শুধু হাত ভাঙলে হবে না, ওর পাঁচও কিন্তু জমির কাদা মাটি মাকে। তো এই পাটাকেও ভেঙে দেবো বলছিস? বেশ, তাহলে তাই দিচ্ছি। অবিনাশ, তোমার পা দিয়ে কলাটা চেপে ধরো। কামান কামান কামান। ভাঙো ভাঙো, মনের সুখে পাটা ভাঙো। জমি যদি না থাকে তাহলে পা দুটো নিয়ে কি করবি রে? হ্যাঁ, শুধু হাত পা ভাঙলেই হবে না, ওই চোখ দিয়ে তো সোনালী ফসলের স্বপ্ন দেখে না। অঙ্কুরদা, ও আর কোনোদিন চোখে দেখতে পারবে না। আমি না ওকে অন্ধ করে দেব। আজ থেকে এই পৃথিবীটা ওর কাছে হয়ে যাবে চিরকালের মতো অন্ধকার। ওই হাত দিয়ে আর কোনোদিন ধান গাছের চারা রোপণ করতে পারবে না। ওই চোখে কোনোদিন আর সোনালী ফসল দেখতে পারবে না। আমি তোদের মুখোশ ওই পুলিশের সামনে খুলে দেবো। আদালতে গিয়ে কাট করে দাঁড়িয়ে আমি জোসেফকে চিৎকার করে বলবো, আর শালা তুই চিৎকার করতে পারবি না শুয়োরের বাচ্চা মনোহর। এইবার চিৎকার করবো শুধু আমরা রে, শুধুই আমরা।
ওয়েল ভাই ওয়েল ডান। এই না হলে তুই আমার ভাই। ভাই সংকল্প, এবারে ডেড বডিটা নিয়ে কি ওরই জমিতে ফেলে দিয়ে আসার ব্যবস্থা কর। একদম ঠিক কথা বলেছিস। যে সালা চাষারা আমাদেরকে জমি দেবে না বলছে, তারা এবার ভয় পেয়ে যাক। ওরা জানুক আমাদেরকে জমি না দিলে ওদের অবস্থা হবে এই মনোহরের মতো। একদম একদম ঠিক কথা বললি দাদা। 1 মিনিট ভাই, আর একটা কাজ করতে হবে। শয়তান হলেও আমরা তো মানুষ, বিবেক বলে তো আমাদের কিছু একটা আছে নাকি? এই যে মনোহর পড়ে গেল, ওর বউ বাচ্চা খাবে কি? যা ওর বউকে গিয়ে বলবি আমরা মাসে মাসে মাসোহারা দেব। আর এই যে টাকাটা দিচ্ছি, টাকাটা নিয়ে গিয়ে বলবি যেন ওর শ্রাদ্ধটা খুব ভালো করে করে, আর আমাদেরকে শ্রাদ্ধে নিমন্ত্রণ করে। ওর আত্মার শান্তি কামনার জন্য আমরা নিশ্চয়ই আসবো, নিশ্চয়। খুব কষ্ট হচ্ছে রে, ভীষণ কষ্ট হচ্ছে। এই সত্যদা, এখানে কত টাকা আছে? 20,000। দেখো, পুরো টাকাটা মনোহরের বউকে আমি দেব না। 5,000 টাকা দেবো, আর বাকি 15 কিন্তু আমার পকেটেই ঢোকাবো। কেন রে? এই দেখো, কথা বোঝে না। আরে বাবা, কাঠমানিটা খেতে হবে তো নাকি? হ্যাঁ, ও কাটমানি, কাটমানি। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। কি হয়েছে সেটা বলো। আজ সকালে ঘুম ভাঙার পর গ্রামবাসীরা ওই ধান জমির উপরে মনোহর চাষির ক্ষতবিক্ষত ডেড বডি দেখতে পায় স্যার। ধান জমির উপর মনোহরের ডেড বডি? এসব তুমি কি বলছো নির্মল? ঠিকই বলছি স্যার, ঠিকই বলছি। তারপর থেকে গ্রামবাসীদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। আমি খবরটা পেয়ে তৎক্ষণাৎ ওখানে যাই, কিন্তু ওরা আমাকে বডি তোলা তো দূরের কথা স্যার, বডি ছুঁতে পর্যন্ত দেয়নি। এখন দেখে এলাম। কি দেখে এলে? দেখে এলাম থানা ঘেরাও করবে বলে ওরা মনোহরের ডেড বডিটা নিয়ে থানার গেটের সামনে জড়ো হয়েছে। স্যার, মনে হয় ওরা ধর্নায় বসবে। আপনি চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে স্যার। আমি বলছি হ্যাঁ স্যার, দেখি দেখি কি করা যায় স্যার। ওকে স্যার, ওকে ওকে। কার ফোন ছিল স্যার? এসপি সাহেবের। এসপি সাহেবের খবরটা এসপি সাহেবের কান পর্যন্ত চলে গেছে। এই শকুন্তলা বলে মেয়েটা এই গ্রামবাসীদের মধ্যে এই প্রতিবাদ করার অসুখটা ধরিয়ে দিয়েছে স্যার। দেখো নির্মল, আর 3 মাস পর আমি রিটায়ারমেন্ট হব, অর্থাৎ কাজ থেকে আমি অবসর নেব। আর তোমরা হলে দেশের ভবিষ্যৎ, তাই তো আমি তোমাকে আজ বলছি মেয়েটা একদিকে ঠিক কাজই করেছে। বর্তমানে মানুষ প্রতিবাদ করা ভুলে গেছে বলেই বিপ্লব হচ্ছে না। আর বিপ্লব আর আন্দোলন না হলে শ্রেণী শত্রুদের বিরুদ্ধে রেভলিউশন আনা সম্ভব নয়। বাবা, এইভাবে থানা ঘেরাও করলে তো কোনো প্রবলেম সলভ হবে না। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। এ কথা ওদের বুঝিয়ে বলতে হবে। কিন্তু কিন্তু ওরা যেভাবে উত্তেজিত হয়ে আছে স্যার, ওরা কি বুঝবে? বোঝাতে হবে নির্মল, বোঝাতে হবে। হাত পা গুটিয়ে থানার ভেতর লুকিয়ে আমরা থাকবো না। ওদেরকে ভেতরকে ডাকো। ডাকতে হবে না স্যার, ডাকতে হবে না, আমরা নিজেরাই চলে এসেছি। শুনলাম আপনারা কি থানা ঘেরাও করতে এসেছেন? আমরা প্রতিকার চাই। তা যদি না পাই তাহলে শুধু থানা কেন, এসপি অফিস, বিডিও অফিস পর্যন্ত ঘেরাও করব। প্রয়োজনে অনশনে বসবো। যখন একদল গুন্ডা মনোহরকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়, তখনই তো আপনার কাছে এসে আমরা ডায়েরি করি স্যার। আপনারা যদি সঠিক সময় স্টেপ নিতেন তাহলে মনোহরটাকে এভাবে মরতে হতো না। আমি আগেই বলেছিলাম আপনারা কিছুই করতে পারবেন না, কিন্তু ওরা শোনেনি। দেখুন, আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি। সব মৃত্যুই দুঃখজনক, কিন্তু পুলিশকে কিন্তু আইন মেনেই চলতে হয়। হটকারিতা করে পুলিশ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তার মানে কি বলতে চাইছেন? মনোহরটা সুবিচার পাবে না? গ্রামের অসহায় চাষি ভাইদের এভাবে পড়ে পড়ে মরতে হবে? কেন? যে বা যারা অন্যায় করছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে সঠিক প্রমাণ তো চাই। প্রমাণ না পেলে আদালত কিচ্ছু করতে পারবে না। সেই প্রমাণ জোগাড় করার দায়িত্ব তো আপনাদের স্যার, আমাদের মতন সাধারণ নাগরিকদের তো নয়। মানছি, কিন্তু তার জন্য তো সময় লাগবে নাকি? আচ্ছা, আর ততদিন আবারও কোনো না কোনো চাষি ভাইয়ের লাশ জমির উপর পড়ে থাকবে, তাই তো? হ্যাঁ, আর আমরা তখন ঝান্ডা নিয়ে আন্দোলন শুরু করে দেব, বলবো সন্ত্রাসবাদ মুর্দাবাদ, সন্ত্রাসবাদ মুর্দাবাদ। কিন্তু এত কিছু করেও তো কোনো লাভ হবে না স্যার, তাই না? এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা? অবভিয়াসলি
অবভিয়াসলি বলতে পারো না। আরে খুনটা করলো কে সেটাই জানতে পারলো না, তাই ধরবো টাকাকে শুনে। আশ্চর্য! আমরা তো সেদিন রাতেই আপনাকে জানিয়েছিলাম ওই 3 স্টার কোম্পানি জমি কিনে নিতে চাইছে, নিশ্চয়ই ওদেরই লোক। দেখুন ম্যাডাম, জমি কেনাটা কোনো অন্যায় কাজ নয়, আর এই ইস্যুতে 3 স্টার কোম্পানির বিরুদ্ধে আমি কোনো পদক্ষেপ নিতে পারবো না। আর তাছাড়া খুনটা যে ওদের লোকজনই করেছে তার তো কোনো প্রমাণই নেই। তাছাড়া ওনারা প্রতিষ্ঠিত ব্যবসাদার, সঠিক তথ্য প্রমাণ না পেলে কোনো মামলাই টিকবে না ওদের বিরুদ্ধে। তার চেয়ে বলুন না যে আপনারা মোটা টাকা ঘুষ নিয়ে কোনো স্টেপই নিচ্ছেন না। Just shut up! আমি দীনেশ মুখার্জি, সারা জীবন সততার সঙ্গে ডিউটি করেছি, দেখেছি এই খাকি পোশাকটার সম্মান, এই টুপিতে লাগানো অশোক স্তম্ভটার যথার্থ মর্যাদা দিয়েছি আমি। স্যার, ঘুষ নেওয়া তো দূরের কথা, একটা মিষ্টি পর্যন্ত কাউর আমার কাছে খাইনি। এনকাউন্টার করতে গিয়ে আততায়ীদের ছোড়া দুটো গুলি আমার পায়ে লেগেছে, তবু আমি মাথা নত করিনি। আর আজ আপনারা এসেছেন আমার বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মনোহরের মৃত্যুর ব্যাপারটা আপনারা কিছুতেই মেনে নিতে পারেননি। দেখুন, তা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তা বুঝতে পেরেই বা আপনারা কি করছেন বলুন তো? আপনাকে তো বলেছি ম্যাডাম, প্রমাণ না পেলে আমি কিচ্ছু করতে পারবো না। প্রমাণ যদি পাই, অপরাধীদের আমি জেলের ভাত খাওয়া। বেশ বেশ, আমি জোগাড় করে দেবো আপনাদেরকে সেই প্রমাণ। হ্যাঁ, আমি যাব ওই 3 স্টার কোম্পানিতে, সুদ হয়ে ঢুকে আমি ফাল হয়ে বেরোবো, ওদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করবো আমি। খুব তো বড় বড় কথা বলছেন ম্যাডাম, খুব বড় বড় কথা বলছেন। পারবেন ওদের বিরুদ্ধে টিকে থাকতে? অফিসার, আমি না জেতার জন্য মাঠে নামি না, জিতবো জেনেই মাঠে নামি। হ্যাঁ, আমি আগামী 1 মাসের মধ্যে আমি যদি এই 3 স্টার কোম্পানির প্রত্যেকটা পার্টনারকে কাঠগড়ায় এনে দাঁড় করাতে না পারি, তাহলে আমার নামও শকুন্তলা নয়। আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গে পুলিশ প্রশাসন সব সময় থাকবে। তবে হ্যাঁ, আপনার কাছে আমার একটাই অনুরোধ, উত্তেজিত হয়ে আইন কিন্তু আপনি নিজের হাতে তুলে নেবেন না ম্যাডাম। তবে যা করবেন খুব সাবধানে করবেন। এই অঙ্কুর বাবু, অবিনাশ বাবু আর এই সত্যচরণ বাবু কিন্তু খুব ধুরন্ধর লোক, আর সাথে অঙ্কুর ছেলে ছোট ভাই সংকল্পও কিন্তু আছে। নিশ্চিন্তে থাকুন অফিসার, একদম নিশ্চিন্তে থাকুন। ওরা যদি হয় বুনো ওল, তাহলে আমরা বাঘা তেঁতুল, মনোহর তার খুনের কিনারা আমরা করব। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ম্যাডাম, বেস্ট অফ লাক। আপনাদের দেখে সাধারণ মানুষ একটা শিক্ষা পাবে, পুলিশের সঙ্গে সব সমস্যায় সাধারণ মানুষের থাকা উচিত। তবেই বাঁচবে রাজ্য, তবেই বাঁচবে দেশ, তবেই মাথা উঁচু করে থাকবে স্বাধীনতা।